1995 সালের জুলাই মাস। ভারতের রাজধানী দিল্লি তখন রাজনৈতিক ব্যস্ততায় মুখর, কিন্তু সেই ব্যস্ততার মাঝেই এমন একটি হত্যাকাণ্ড ঘটে যা শুধু দিল্লি পুলিশকেই নয়, পুরো দেশকে স্তম্ভিত করে দেয়। ইতিহাসে ঘটনাটি পরিচিত হয়ে আছে তন্দুর মার্ডার কেস বা নয়না সাহনী হত্যা মামলা নামে। এটি ছিল এমন এক অপরাধ যেখানে হত্যার পর অপরাধী শুধু লাশ গুম করার চেষ্টা করেনি, বরং প্রমাণ মুছে ফেলতে মরদেহ তন্দুরে পুড়িয়ে ফেলতে চেয়েছিল। তদন্তকারীদের মতে এটি ভারতের অপরাধ ইতিহাসের অন্যতম নৃশংস এবং আলোচিত হত্যাকাণ্ড। আর এই মামলার তদন্ত ফরেনসিক বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে রয়েছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 1995 সালের 2 জুলাই গভীর রাতে দিল্লির অশোকা রোড এলাকায় নিয়মিত টহলে ছিলেন কনস্টেবল আব্দুল নাজির কুঞ্জু ও হোমগার্ড চন্দ্রপাল। হঠাৎ তারা দেখতে পান অশোক যাত্রী নিবাসের ভেতর থেকে বাগিয়া বারবিকিউ রেস্তোরাঁ থেকে অস্বাভাবিক ধোঁয়া বের হচ্ছে। সন্দেহ হওয়ায় তারা ভেতরে ঢুকতে চাইলে রেস্তোরাঁর ম্যানেজার কেশব কুমার জানান পুরনো রাজনৈতিক পোস্টার ও ব্যানার পোড়ানো হচ্ছে। কথাটি শুনে প্রথমে তারা ফিরে গেলেও বিষয়টি কনস্টেবল কুঞ্জুর কাছে স্বাভাবিক মনে হয়নি। কিছুক্ষণ পর তিনি ভবনের পেছনের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। ভেতরে ঢুকেই তিনি তীব্র পোড়া মাংসের গন্ধ পান। তন্দুরের পাশে দাঁড়িয়ে দুই ব্যক্তি আগুন আরো বাড়ানোর চেষ্টা করেছিলেন। কাছাকাছি গিয়ে তিনি দেখতে পান রক্তমাখা কালো প্লাস্টিক এবং মানুষের একটি কাটা হাড় পড়ে আছে। মুহূর্তে তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ আগুন নয়। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কাউকে কিছু না বলে বাইরে এসে ব্যাকআপ টিম ডাকেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে ম্যানেজার কেশব কুমারকে আটক করে, তবে তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন। আগুন নিভিয়ে তন্দুর খুলতেই সামনে আসে এক ভয়াবহ দৃশ্য। ভেতরে পাওয়া যায় একজন নারীর আংশিক দগ্ধ মরদেহ। শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে গেলেও মুখের চোয়ালের কিছু অংশ অক্ষত ছিল। সেখান থেকেই তদন্তকারীরা নিশ্চিত হন নিহত ব্যক্তি একজন নারী। আটক কেশব কুমার জিজ্ঞাসাবাদে জানান যিনি পালিয়ে গেছেন তিনি আর কেউ নন, রেস্তোরাঁর মালিক এবং যুব রাজনৈতিক নেতা সুশীল শর্মা। কিন্তু নিহত নারীকে, এই প্রশ্নের উত্তর মেলে কয়েক ঘন্টা পর। থানায় হাজির হন মাতলুব করিম নামের এক ব্যক্তি। তিনি জানান নিহত নারী হলেন নয়না সাহনী এবং তিনি সুশীল শর্মার স্ত্রী। এই তথ্য প্রকাশের পরই গোটা ভারতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়, কারণ একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে নিজের স্ত্রীকে হত্যা করে তন্দুরে পোড়ানোর অভিযোগ এর আগে কেউ কল্পনাও করেনি। তদন্তে উঠে আসে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নয়না সাহনী, সুশীল শর্মা এবং মাতলুব করিম তিনজনই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে মাতলুব ও নয়নার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা বিয়ে করতে চাইলেও ধর্মীয় ভিন্নতার কারণে দুই পরিবার সেই সম্পর্ক মেনে নেয়নি। পরে দুইজন আলাদা হয়ে যান। নয়না ধীরে ধীরে সুশীল শর্মার ঘনিষ্ঠ হন। বন্ধুত্ব থেকে প্রেম, তারপর বিয়ে। কিন্তু বিয়ের পরই শুরু হয় সম্পর্কের অন্ধকার অধ্যায়। বাইরে থেকে সুশীল ছিলেন ভদ্র, শিক্ষিত ও জনপ্রিয় রাজনৈতিক নেতা, কিন্তু ঘরের ভেতরে ছিলেন ভীষণ সন্দেহপ্রবণ ও নিয়ন্ত্রণকারী স্বামী। তদন্তে জানা যায় তিনি প্রায়ই নয়নাকে মারধর করতেন, মদ্যপ অবস্থায় নির্যাতন চালাতেন এবং অনেক সময় তাকে ঘরের ভেতর আটকে রাখতেন। এমনকি একবার ভয় দেখাতে নয়নার সামনে আগ্নেয়াস্ত্রও ব্যবহার করেছিলেন। এসব নির্যাতনে অতিষ্ঠ হয়ে নয়নার সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। তিনি নিজের কর্মজীবন গড়ে তুলতে চান এবং পুরনো বন্ধু মাতলুব করিমের সঙ্গে আবার যোগাযোগ শুরু করেন। এই যোগাযোগে সুশীলের সন্দেহকে আরো উস্কে দেয়। ঘটনার রাতে নয়নাকে ফোনে কথা বলতে দেখে সুশীলের সন্দেহ চরমে পৌঁছে যায়। নয়না ফোন রেখে দিলে তিনি শেষ ডায়াল করা নম্বরে আবার ফোন করেন। ওপাশে ছিলেন মাতলুব করিম। এরপর দুজনের মধ্যে তীব্র বাক বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রাগের মাথায় সুশীল নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে নয়নাকে গুলি করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় নয়নার।
হত্যার পর শুরু হয় আরো ভয়াবহ অধ্যায়। প্রথমে তিনি মরদেহ কালো প্লাস্টিকে মুড়ে বিছানার চাদরে জড়িয়ে নিজের মারুতি ভ্যানে তোলেন। পরিকল্পনা ছিল যমুনা নদীতে ফেলে দেবেন, কিন্তু আইটিও সেতুতে মানুষের উপস্থিতি দেখে তিনি পরিকল্পনা বদলে ফেলেন। এরপর তিনি চলে যান নিজের রেস্তোরাঁ বাগিয়া বারবিকিউতে। সেখানে তখনও কিছু ক্রেতা ছিলেন। সবাইকে দ্রুত বের করে দেওয়া হয় এবং কর্মচারীদেরও ছুটি দিয়ে দেওয়া হয়। এরপর ম্যানেজার কেশব কুমারকে পুরো ঘটনা জানিয়ে সহযোগিতা করতে বাধ্য করেন। সেই সময় রেস্তোরাঁর তন্দুরে আগুন জ্বলছিল। সুশীলের মাথায় আসে ভয়ঙ্কর পরিকল্পনা। নয়নার মরদেহ তন্দুরের ওপর রাখা হয়, কিন্তু সাধারণ আগুনে পুরো দেহ পুড়ছিল না। তাই আগুন আরো বাড়াতে পুরনো কাগজ, পরে কয়েক প্যাকেট মাখনও আগুনে ঢেলে দেওয়া হয়। আগুন ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করে, কিন্তু এই আগুনই শেষ পর্যন্ত তাদের অপরাধ ফাঁস করে দেয়। ধোঁয়া ও আগুন বাইরে থেকে দেখতে পেয়ে স্থানীয়রা সন্দেহ করেন। সেই সন্দেহ থেকেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। হত্যাকাণ্ডের পর সুশীল দিল্লি ছেড়ে পালিয়ে যান। জয়পুর, মুম্বাই, তিরুপতি ও চেন্নাই ঘুরে শেষ পর্যন্ত বেঙ্গালুরুতে আশ্রয় নেন। নিজেকে আড়াল করতে তিরুপতিতে গিয়ে মাথাও ন্যাড়া করেন। অবশেষে 10 জুলাই তিনি বেঙ্গালুর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তদন্তে পুলিশ ফরেন্সিক প্রমাণ, অটোপসি রিপোর্ট, ঘটনাস্থল থেকে উদ্ধার আলামত, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং কেশব কুমারের জবানবন্দির ভিত্তিতে শক্ত মামলা তৈরি করে। প্রায় সম্পূর্ণ দগ্ধ মরদেহ থেকেও ডিএনএ ও অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে তদন্তকারীরা নিশ্চিত হন এটি নয়না সাহানির মরদেহ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দীর্ঘ বিচার শেষে 2003 সালে আদালত সুশীল শর্মাকে হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রমাণ নষ্টের দায়ে দোষী সাব্যস্ত করেন। প্রথমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, পরে উচ্চ আদালতেও সেই রায় বহাল থাকে। তবে দীর্ঘদিন কারাগারে ভালো আচরণের কারণে পরবর্তীতে তার মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়। ম্যানেজার কেশব কুমারও প্রমাণ নষ্টে সহযোগিতার দায়ে সাজাপ্রাপ্ত হন। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।